নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কথায় সুরের জমজমাট সকাল একটু অন্যভাবে আমরা সাজিয়েছি। আসলে প্রতিদিন আমরা যেভাবে চলি, রোজকার দিন থেকে ছন্দের একটু অন্য ছন্দে আমরা যাব। কেননা ঘুম থেকে উঠেই আমরা রোজ দিন গান শুনি, আর গান দিয়েই আমাদের সকালটা শুরু হয়। তো গানের পাশাপাশি অন্য আরেকটি জনপ্রিয় শিল্প যেটা বেঁচে রয়েছে সেটা হচ্ছে বাচিক শিল্প, এবং এই বাচিককে হাত ধরেই আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ পর্যন্ত যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে ইচ্ছে করছে বা জানতে ইচ্ছে করছে যে সর্বাণী ঠিক কি বলতে চাইছে। আমি বলতে চাইছি আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন কলকাতা থেকে আগত আমাদের আমন্ত্রিত শিল্পী, দুজন বাচিক শিল্পী। তাহলে পরিচয় পর্বটা সেরেই নেই। আমাদের সাথে আজকে রয়েছে বিশিষ্ট শিল্পী, কলকাতার বিশিষ্ট শিল্পী সৌরেন চট্টোপাধ্যায়। সুপ্রভাত দাদা, কেমন আছেন? আর অন্য আরো একজন বাচিক শিল্পীকে আমরা পেয়েছি, উনি হচ্ছেন সেই কলকাতা থেকেই আগত বিশিষ্ট বাচিক শিল্পী স্বাগতা চট্টোপাধ্যায়। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন? খুব কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। তো আপনাদের নিউজ চ্যানেলের আমি কথা শুনেছি, কিছুদিন আগে শুনলাম স্মিতাদির কাছে, মানে ত্রিপুরাতে আমার প্রথম আসাও এসেছে আগে। ও এসে অনেক কিছুই বলেছে এখানকার কালচারাল পরিবেশ সম্পর্কে। তো খুব ভালো লাগছে আমরা এর অংশ হতে পেরে। বাহ। দাদার ত্রিপুরাতে এর আগে আসা হয়েছিল? হ্যাঁ, আমি এর আগে এসেছিলাম গত বছর আগস্টে। আচ্ছা, তো আমারও খুব ভালো লাগছে, কারণ মানে রোজকার দিন থেকে একটু বাইরে, ছন্দের বাইরে গিয়ে আজকে আমরা সকালটা শুরু করব। আর দর্শকদেরকে বলে রাখছি আজকে আমরা অবশ্যই দুজন শিল্পীর সাথে কথায় থাকব। ওনাদের যে শিল্প, যে কবিতা ওনার চর্চা করে থাকেন সেটা শুনবো, আর আমি সর্বাণী থাকবো কিছুটা সুরে। তাহলে প্রথম যাব দাদার কাছে, যাই কি দিয়ে শুরু করব? আমি একটা সময় বাচিক শিল্পটাই ছিল প্রধান হাতিয়ার মানুষের কাছে। চর্যাপদ থেকে শুরু করে মানুষের চাওয়া পাওয়া সবকিছু কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে চলত। তারপর আস্তে আস্তে অন্যান্য শিল্পগুলো আসে, আর কবিতাটা তখন মানুষের কথা বলার একটা হাতিয়ার, একটা মাধ্যম বলেছিল। সেইটাকে সামনে রেখে রবি ঠাকুর, যেহেতু বৈশাখ মাস চলছে, আমি সরাসরি রবি ঠাকুরের কবিতা দিয়ে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছি না। আমি রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবো পুরুলিয়ার, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বলে যে জেলা, সেখানকার মানুষের ভাষায়। তাদের শহরের মানুষের উপর তাদের খুব রাগ। না কেন? না, তারা রবি ঠাকুরকে স্ট্যাচু বানিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে দেয়। রবি ঠাকুর বৃষ্টিতে ভেজে রৌদ্রে পড়ে তার খুব কষ্ট। সে এবারের বৈশাখ মাসে সে রবি ঠাকুরকে নিয়ে যাবে তার গ্রামের মাটিতে, লাল মাটিতে। সেখানে সে ঠাকুর হিসেবে তাকে পুজো করবে। শুরু করছি রবি ঠাকুর, কবি ঠাকুর। দাদা প্রথমে আমার যে কথাটা বলা হয়নি, আজকে আমাদের সাথে যিনি আরো একজন শিল্পী রয়ে গেছেন, প্রতিদিনই আপনারা দেখেন এই শিল্পীকে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মঞ্চে। পুরো অনুষ্ঠানটাকে যিনি তার হাতের ছোঁয়ার সুরের জাদুতে বেঁধে রাখবেন, উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সুভাষ দা। সুভাষ দা, সুপ্রভাত। শুরু করছি রবি ঠাকুর, কবি ঠাকুর। और रवि ठाकुर है और कवि ठाकुर है, তোকে এই বসেকে আমার গ্রামে নিয়ে যাব। শহরে তোকে লাচাই কুদায়, ব্রিজ বানিয়ে শুয়া করায়, রাস্তা বানিয়ে রদে পুরায়। সেই যাতনা আর না সহিব। और रवि ठाकुर है और कवि ठाकुर है, তোকে এই বসেকে আমার গ্রামে নিয়ে যাব। গ্রামে তো আর লাগবে ভালো, মানুষরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো। শহর মানে আর যাইতে নাই দিব। और रवि ठाकुर है और कवि ठाकुर है, তোকে এই বসেকে আমার গ্রামে নিয়ে যাব।
তোকে সাহস দিব, পিড়িতে দিব, নাচর পিড়ি পাইতে দিব, গিজিঙ্গি না মাদল দিব, সেগুন ফুলের মালা দিব, সালমোহলের ছায়া দিব, সালমোহলের ছায়া দিব, অটা উঠবে না মোহন কোন কথা আর না শুনিব। और रवि ठाकुर है और कवि ठाकुर है, तुके इबो सके हमार केरा में लिए जाबो, हमार घर के लिए जाबो, हमार केरा में लिए जाबो, हमार घर के लिए जाबो। বাহ, সত্যি রবি ঠাকুরকে নিয়ে এমন ভাবনাও ভাবতে পারি আমরা, ভীষণই ভালো লাগলো। আসলে রবি ঠাকুরকে আমরা তো মানে পুরুলিয়ার মানুষ, এখানে যে কবি প্রথমেই শুরুতে যেটা বললেন যে ওদের ভেতরের যে আবেগ সেটাই কিন্তু এখানে বেরিয়ে এসছে, যে ওরা রবি ঠাকুরকে ঠাকুর হিসেবেই দেখতে চায়। আর ওরা ওই রবি ঠাকুরকে যে শহরের মানুষরা ধূপ ধুনা সাজিয়ে একটা সাজিয়ে ঠাকুরের মতো এ করে, বা ওই মানে কৃত্রিমতাটা ওদের কাছে নেই। তো ওরা যেমন আটপৌরি ভাবে থাকে, ও রবি ঠাকুরকেই ওদের পরিবারের অংশ হিসেবে ওরা দেখতে চায়। খুব ভালো লাগলো। তারপর যাব দিদির কাছে, তো কি শুনবো? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকেই, ওনার জল গঙ্গা জলেই গঙ্গা পুজো করছি আমি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি করে শোনাচ্ছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে, বহিয়া চলেছে তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম বারবার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আসলে এই কবিতাগুলো যতবারই শুনি ততবারই বোধটা অন্যভাবে বারবার নতুন ভাবে আসে। কেননা ছোট থেকে কবিতা শুনছি, আমি তেমন ভাবে কখনো কবিতা পাঠ করিনি বা পড়িনি, কিন্তু শুনতে খুব ভালো লাগে। যেটা ভেতরের ইচ্ছেটাকে কিন্তু বা মনের ভাবটাকে সেরকম ভাবে প্রকাশ করার জন্যই আমাদের এই বাচিক শিল্প, এবং আপনারা যারা রয়েছেন এই শিল্পটাকে ধরে রাখার জন্য, এখানে আপনাদেরও ভূমিকা বিশাল একটা ভূমিকা থেকেই থাকে। আসলে আমরা তো সহজ, মানে আমরা যেভাবে কথা বলি সেটা সারাদিনই চলে কথাটা, কিন্তু কবিরা তারা অনেক ভালো ভালো ভাষা, সুন্দর শ্রুতি সুখকর এবং তার ইন্টারমিনিং আছে অনেক, এগুলো দিয়ে গুছিয়ে এমন একটা রসায়ন তৈরি করেন যেটা হয়তো সাধারণ কথা দিয়ে ভেতরটাকে নাড়া দেওয়া যায় না হয়তো, কিন্তু সেই শব্দগুচ্ছ দিয়ে, সেই শব্দ মালিকা দিয়ে ভেতরটাকে নাড়ানো যায়। বা হয়তো এমনও হতে পারে যেটা আমরা খুব সহজভাবে বলতে পারছি না, ওনাদের কোনো সহজ
সংঘবদ্ধ ভাষাতে ছন্দে সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়ে যায়। তো আবার যাব দাদা আপনার কাছে। আমরা তো সবাই বাঙালি, বাংলা আমাদের মাতৃদুগ্ধের সমান। এই ভাষাটা তো আমরা সবাই জেনেছি যে পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা হিসেবে হয়েছে, এর জন্য আমরা গর্বিত। এই ভাষাটা না থাকলে আমার সঙ্গে আমার সঙ্গে ভ্যানগার্ডের লক্ষ লক্ষ দর্শক বন্ধুদের পরিচয় হতো না। সেই বাংলা ভাষাটাকে যে জায়গাটা থেকে তোলা হচ্ছে, ধরুন এটা একটা প্রদীপ, আর তার রেকাবটা হচ্ছে আমাদের বাংলা, আমাদের বাংলাদেশ। সেটাকে নিয়ে অনেকে কবিতা লিখেছেন বাংলাকে নিয়ে, আবার অনেকে আবার বলেছেন যে মৃত্যুর পরে আমি আবার এই বাংলায় ফিরে আসতে চাই। সেই দুটো আমি একটু মিলিয়ে কোলাজ করছি। তারপর একটা অনুরোধ আমার থাকবে। আমি গত বছর আশা থেকেই শুনেছি আপনার সঙ্গীতের সুখ্যাতির কথা। সেই বাংলাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে একটা গান আপনার কাছে শুনতে চাইব। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমধুর চির মনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস সে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। এটাকে খেই ধরেই জীবনানন্দ দাশ তার আবার আসিব ফিরে কবিতাতে তিনি বলেছেন যেন আবার আমি ফিরে আসতে পারি। তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ গোটাটাই তো সেটা দিয়ে নিবেদিত। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ফেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। পরেরটার দায়িত্ব আপনার। আসলে এই জীবনানন্দ দাশের এই কবিতাটা আমাকে ভীষণই নাড়া দেয়, এবং যখন গান হিসেবে গানটাকে পেলাম, কবিতাটাকে পেলাম লোপামুদ্রা ক্যাসেটে যখন শুনলাম প্রথম, তখন ছোট থেকেই কবিতাটা শুনতাম, কিন্তু সুরের ব্যাপারে তেমন ভাবে ভাবিনি। কিন্তু যখন গান হিসেবে এটা এলো তখন খুব ভালো লাগে। হ্যাঁ, ওই একটাই কথা, যখন আমরা আবৃত্তি শিখতাম ছোটবেলায়, তখন জীবনানন্দ দাশ মানেই একটা কঠিন কবিতা। ওরে বাবা, এটাকে আবৃত্তি করা মানে খুব ভয়ানক। কিন্তু আবৃত্তি শুনতে ভালো লাগতো, কিন্তু যখন ওটা গান আকারে আবার এলো তখন রূপটাই পাল্টে গেল। যে খুব নরম, বাইকটা সে নারকলের মতো খুব শক্ত, কিন্তু ভেতরে শ্বাসটা তো একদম সত্যি সত্যি গানটা। এই মানে কবিতার রেসটা ধরেই আমি এই গানটিই করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ
বাঙালির পথ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বাহ, কিছু বলার নেই, এত সুন্দর দাদা রিলেট করলো, ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা। আসলে বাংলা কথা, বাংলার মানুষ, বাংলার প্রকৃতি, বাংলার সমস্ত কিছুর মধ্যেই এত মাধুর্য রয়ে গেছে, সেটা আসলে অনেক সময় আমরা ভাষায় সেটা ব্যক্ত করতে পারি না। সেই আনন্দটা কিন্তু মনে থাকে, কিন্তু কতটা ব্যক্ত করা যাবে, কিভাবে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা কবিতাটা। ব্যাপারটা আর আরেকটা কথা যেটা, যে গোটা গানটা মানে আপনার পুরো একটা দিন গানের অনুষ্ঠান, আমার মনে হয় যারা দর্শক বন্ধু আছেন তারাও মনে হয় চান যে একটা দিন টোটাল আপনার, টোটাল একটা দিন শুধু আপনার সুরে একটা অনুষ্ঠান হোক। আর সেদিন আমি একদম শ্রোতা হয়ে বসবো, হয়তো কলকাতা থেকে বসে, মেদিনীপুর থেকে বসে দেখা যাবে না। যাবে দাদা, সেটা যাবে, কেন যাবে? আমাদের এই প্রোগ্রাম কিন্তু এখন ইউটিউবে লাইভ স্ট্রিমিং চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য আমাকে মানে আগে বলা হয়নি, তাহলে ওখানকার বন্ধু বান্ধব বা যারা ছিলেন আপনার অনুষ্ঠানটা দেখতে পেত। লাইভ স্ট্রিমিং যাচ্ছে ইউটিউবে, আর এছাড়াও আজকের পর থেকে 2:30টার সময় এটা রিপিট হয়, তারপরে এটা ইউটিউবে আপলোড করে দিই আমরা। এটা এনি টাইম আপনি আপনার সবাইকে দেখাতে পারবেন। ফেসবুকে লাইভ যাচ্ছে, মানে এই ব্যাপারগুলো। আর আমার এখানে বসে, স্টুডিওতে বসে আমার কর্তৃপক্ষকে অনুরোধ, আপনার একটা পুরো দিনের গানের, মানে 1-1.5 ঘন্টার গানের অনুষ্ঠান যেন শুনতে পাই, একটু আমাকে আগে থেকে জানাবেন প্লিজ। আমি বাড়িতে বসে দেখবো, এবং আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে দেখবো। আসলে ওই ঠিক আছে, আর কথা যাবো না, আবার কবিতায় চলে যাব। এবার যাবো দিদির কাছে। আচ্ছা, আমি কবি দেবেশ ঠাকুরের একটা কবিতা পড়ে শোনাচ্ছি। মানে কবি দেবেশ ঠাকুরের একটা ব্যাপার আছে, মানে আমাদের পৃথিবীতে বলুন, বাংলাতে বলুন, মহাভারতে বলুন, রামায়ণে বলুন, যত উপেক্ষিত চরিত্র যারা, সে রবীন্দ্রনাথের কাদম্বরী হোক বা রাধা হোক, মানে সবকিছু নিয়ে, সীতা হোক, ওনার একটা আলাদা ফিলিংস আছে মেয়েদের জন্য বিশেষ করে। আমি ওনার রাধা কবিতাটা পড়ে শোনাচ্ছি। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কেউ কেউ অন্যের চিঠি পড়ে, প্রয়োজন নেই এমন সম্বোধনে, হয়তো অধিকারও নেই। তাহলে সুহৃদ কিংবা বন্ধু লেখা যাক। সম্বোধনে কাজ নেই, তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নেই। তুমি আর যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরমায়ুনী। তোমাকে না ছুঁয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রুর যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রা পথে, তবু তুমি চলে গেলে। বলেছিলে আবার আসবে, কবে কবে পুরুষোত্তম, কবে আবার আসবে রাজা দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলের দুটো দুষ্টু বাছুর, যমুনার সেই কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনোদিন পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসপ্তক সেনা, শল্য মুষল একাগ্নি অগ্নিবাণী, আচ্ছন্ন মহাকাশ, চারিদিকে বাণ বৃষ্টি, সুদর্শন চক্রবহু, বাজছে তোমার পাঞ্চজন্য বেঘের মতো। এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনি বৃষ্টি, সেই মেঘের ডাক? কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি, ছপ ছপ বাদল রাতে দুই পথ হারা পাগল, উপরে ক্রন্দসে আকাশ। তুমি আমায় বলেছিলে আমার প্রাণ,
আমার জীবন, আমার স্বপ্ন সব তুমি। মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান? সেই তুমি এলে ভৈরবের সাজে, জটাজাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ। আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারম। সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা, বলি ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি তোমারই। এরই নাম হয়তো দ্বিচারিতা, স্বামিনীর নাম মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা। চারিদিকে বিবর্ণ দেওয়াল, দুধের হিসাব কষতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি, তুমি আমায় দেখিয়েছিলে সোনার আকাশ, পদ্ম পাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় আমি জানলাম আমি শুধু কারো স্ত্রী নই, কারো পুত্রবধূ নই। আমি একজন সম্পূর্ণ মানুষ, সরৈশ্বর্যশালিনী, আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা কুলবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়া শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে আমি নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজ রাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্য ভাবার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্না। বিশ্বরাজের প্রেমী আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে পারো যদি একবার এসো আমার ঘরে, নিন্দিত আমায় নন্দিত কর, পূর্ণ কর, দীপান্বিত কর। ভীষণ ভীষণই ভালো লাগলো। মানে রাধা মনের যে চিন্তা, যে ভাব, যেটা আমরা মহাভারতের কোথাও পাই না। ভীষণ ভীষণ ভালো লাগলো। আসলে এই কবিতাগুলো কিন্তু আমাদেরকে অনেক ঋদ্ধ করেছে। অবশ্যই যারা আমাদের নমস্য রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বা যারা দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যকে পূর্ণ করে রেখেছেন, আর এর পাশাপাশি এখন যে আধুনিক কবিরা যারা লিখছেন, মানে কোনোটাই কিন্তু কোনো অংশে মানে পাশে রাখা যায় না এমন না। ওনাদের যে লেখার যে গভীরতা, সেটাও কিন্তু অনেকটাই আমাদেরকে আজকের সমাজে অনেকটাই উদ্দীপিত। হ্যাঁ, মানে বলা যায় যে ওনাদের লেখাটা কালজয়ী, চিরকালই চলবে। এবং এখনকার যারা লিখছেন, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু বলবেন যে এটাও কালজয়ী। একদম একদম, কোনোটাই, হ্যাঁ যেটাই বলতে যাচ্ছেন যে কোনোটাই ফেলে দেওয়ার নয়। ওনারা যখন লিখেছিলেন তখন সেই বাস্তবটাকে, সেই সময়টাকে ধরে, আবার ওনারা তো দিকদর্শী মানুষ, সেই সময়টাকে এতই বাড়িয়ে করেছেন, সে বোধহয় আগামী 200, 300, 400 বছর অব্দি চলবে। আর এখনকার যারা লেখা হয়তো 200, 300, 400 না চললেও সামনের 50-100 বছর তো চলবে। তো আপনি ভাবুন, এই যে দেবেশ ঠাকুরের রাধা চরিত্রটাকে নিয়ে যে লেখা, এটা তো একদম সত্যি একটা ঘটনা, এবং রাধার মনের ভাবটা, যেটা আজকের সমাজেও এর প্রতিফলন কিন্তু আমরা কোনো না কোনো রাধার মধ্যে অবশ্যই দেখতে পাই। না, এগুলো তো মানে কি, এগুলো যেহেতু আবার কি, যে চরিত্র কেন্দ্রিক, মানে আপনি দেখবেন যতদিন হয়তো পৃথিবীতে হিন্দু ধর্ম থাকবে, হয়তো এই কবিতাগুলো একদম, যেমন রবীন্দ্রনাথের আজকে 100 বছর আগে যেটা লিখেছেন, আমি এখনো অনুভব করি সেই কবিতাটাকে বা গানটাকে, যে আমার মনের কথা ভেবেই যেন উনি লিখেছেন। আমরা সবসময় রিলেট করি ওনাদের সঙ্গে। তবে এটাও তেমনই আগামী, এখন যেটা দাদা বললেন যে আগামী 50-100 বছর এটা চলবে এভাবেই, সত্যি ভীষণই ভালো। লেখাগুলো সব বিশ্লেষণ ধর্মী এত লেখা, একটা ক্যারেক্টার। যেমন ধরুন আপনি, আমাদের প্রত্যেকেরই নারী জাতির সাথে একটা গভীরভাবে সম্পর্ক আছে। প্রথম জন্মের পরেই আমি মাকে দেখছি, মা আমার কষ্ট, আমার ভেতরের ব্যাপারটা, আমার মুখটা কেমন হলে আমার কি অসুবিধা হচ্ছে মা ফিল করতে পারে, আর কেউ ফিল করতে পারে না। তারপর আবার দেখবেন বাড়িতে যদি বড় দিদি থাকে, নিশ্চয়ই সে বড় দিদি কিন্তু মায়ের প্রতিনিধি, রবি ঠাকুর বলে গেছেন তার কবিতাতে। আবার পরবর্তী সময় মাকে নিয়ে অনেক যেমন কবিতা লেখা হয়েছে,
তেমন দিদিকে নিয়েও কবিতা গান অনেক হয়েছে, লেখা হয়েছে। যেমন আমি আপনাকে মা একটা কবিতা, স্বরাজ বসুর লেখা একটা কবিতা, খুব ব্যথর চলবে দাদা এই কবিতাটায়। আর প্রথমটা ভোরের আবহ, যে ছোটবেলা থেকেই মা তাকে ঘুম থেকে তুলতো, মা পড়াশুনো করানোর চেষ্টা করতো, তার আশা ছিল তার ছেলে পড়াশুনো করে খুব বড় হবে। তারপর কি হলো আর বলবো না, এখন নিশ্চয়ই ক্লাইম্যাক্স নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সেই মা আর দিদি আমাদের কাছে সমান। বড় দিদি মানে অনেকের ক্ষেত্রেই দেখবেন যে বড় দিদির বয়স তার থেকে হয়তো 20 বছর বেশি, তার যত ওজোর আপত্তি সবকিছু দিদির কাছেই। সেই দিদিকে হারাবার বেদনাও অনেক। দিদি হয়তো বিয়ে হয়ে চলে যাচ্ছে, সে এক কষ্ট, আরেক মা হারানো। বলছি মা কবিতাটা একদম। এক জীবনে কতগুলা ভোর দেখলাম, হ্যাঁ সূর্য উঠে ভোরের বেলা আকাশ রাঙা করে। যখন আমি ছোট ছিলাম, একেবারে ছোট, সেসব দিনের কথা আমার মনে লাই রে মুটো। তা বাদে যে জ্ঞান আসলো, মায়ের কাছে শুতম তো, মাটো আমার গায়ে মাথায় হাত বুলাই জাগাইতো। জেগে দেখতাম আকাশ রাঙা, কি সুন্দর দেখাইছে। রাঙা আলোয় মাকে আমার দেবীর পাড়া সাজাইছে। ধীরে ধীরে বড় হলাম মায়ের কোলে পিঠে, স্কুলেরই পড়া করতে লাগলাম ভরে উঠতে। সরয় কিশোরয়া সব ভোরের বেলার সাথী, এ বিশ্বটিও ভোরের বেলা করতো মাতামাতি। মাটো আমার হাসতো খুব, সেই সে ভোরের বেলা। পড়ে লিখে লায়ক হবে তাহার আপন ছিলা, কিন্তু সেটা হবে লাইতো গরিব মানুষ লয়। জন্মজুরি খাইতে গেলাম, শুনেন বাবু মশাই, ভোরের বেলায় উঠে দিয়ে মা দিত চা মুড়ি। আকাশ রাঙা সূর্যি আলোয় হাসত গমা বুড়ি। সেই সে ভোরের কত বছর হন হনাইয়ে ছুটে। বাবুতিকের গোটাউনে আমি হলো মুটে। সেই সে ভোরে মা বুড়িটা শীত গ্রীষ্ম মাইনত লাই। হে কপালে চুমা দিত, বলতো কামে যাইছিস, সূর্যি প্রণাম করে যাবি, মায়ের কথা মানছিস? হে মা গো মা, তোমার কথা মেনেই আমি চলছিলাম। ভোরের বেলা সূর্যি ঠাকুর ফসকাস করে যাইছিল। একদিন কি হইল জানেন, ইমন ভোরের বেলা মা আমাকে জাগাই ছেলাই, গায়ে দিয়া ঠেলা। আমি মাকে জড়াই ধরি, সুহাগ করে দেখলো মা। হায় মা গো মা, মা তো আমার কোনো সাড়া দিল না। সবাই বলল মরে গেছে, আমি বললাম লয় গো লয়। হয়তো দেখেন আকাশ জুড়ে সূর্যি ঠাকুর প্রকাশ হয়। সূর্যি উঠার সাথে সাথে আমার মা উঠতো প্রতিদিন। হয়তো সূর্য উঠে গেছে, মাকে আমার জাগাই দেন। জাগাই দিতে পারলো না কেউ, জ্বালাই দিল গো রাঙা ধোয়া আকাশ পারে ছড়াই গেল গো। রাঙা আগুন সূর্য ঠাকুর মেখে নিলে গায়ে। আকাশ পানে চাইলে ফুরে আমার মাকে দেখা যায়। আকাশ পানে চাইলে ফুরে আমার মাকে দেখা যায়। কিছু বলার নেই, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আসলে এই যে বলে না, কিছু কিছু কথা, কিছু কিছু মুহূর্ত ভেতরের কষ্টটাকে এত এমন ভাবে নাড়া দেয়, কবিতাটাতে তাই প্রকাশ পেল। যেমন একটা কবিতা, ওই একটা এ ছিল প্রতিমা মুখোপাধ্যায়, না প্রতিমা মুখোপাধ্যায় না, সেই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই কাজলা দিদি, কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি। হ্যাঁ, ওই গানটা শুনলে তো আমার এখনো চোখে জল আসে। মানে এগুলো যেন কিভাবে একটা মানে আমাদের মানে বেড়ে ওঠার সাথে সাথে আমাদের যেমন পোশাক আশাকটাও তো চিরস্থায়ী নয়, কিন্তু গানগুলো চিরস্থায়ী। গানগুলো, কবিতাগুলো, সাহিত্য ছোট থেকে শুনছি, হ্যাঁ এখনো পুরনো হয়নি, আর একই ফিলিংস হয়। হ্যাঁ, এই যে যেটা বললেন কাজলা দিদির যে গানটা বাঁশবাগানের মাথার উপর, এই গানটা আমার খুব মনে আছে। তখন তো এত ক্যাসেট ছিল না, যখন ছোট ছিলাম আমরা রেডিওর উপরেই বেশি ডিপেন্ড করতাম, গান শুনতাম। তো
যখনই কোনো সময় গানটা দিত, আমি না গানটা পুরো শুনতে পারতাম না, আমি এমনিতেই কাঁদতাম, হয়তো কিছুটা বুঝে কাঁদতাম, কিন্তু একটা জিনিস বুঝতাম যে দিদি আর ফিরবে না, ওই জিনিসটা বুঝতাম যখন খুব ছোট ছিলাম। তো তখন থেকে গানটা আমার ভীষণই ভালো লাগতো। আমি গানটা যখন শুনি, একটা কথা ধরা পড়ে গেছে, কিন্তু ভালো লাগতো, অনেকবার শুনেছেন, মানে গানটা নিশ্চিত তোলাও আছে। গানটা কিন্তু শুনবো না, তোলা নিশ্চয়ই আছে। গানটা শুনবো, নিশ্চয়ই শুনবো। তার আগে যাব দিদির একটা কবিতা শুনে নিই, তারপরে গানটাতে ফিরবো আমি। গানটা এইটার সঙ্গে একটা রেসই থাকুক না, রেসটা কমপ্লিট হোক, তারপরে আবার চশমা মাস্টার মশাই। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর পাড়ে নেবু তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। সেদিন হতে কেন আমার দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, মুখটি কেন ঢাকো। সেদিন হতে কেন মা দিদিরে না ডাকো, দিদির কথা বললে পরে মুখটি কেন ঢাকো, মুখটি কেন ঢাকো। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন
নতুন আমরা করে সবাই শুনলাম। দিদির কথাই ভাবছি। সত্যি গানটার মধ্যে এত এত একটা প্যাথোজ, আর লেখাটা তো আজ রয়েছে, আর পাশাপাশি যিনি সুর করেছেন সুরটার মধ্যে এত প্যাথোজ, মানে যেমন আমি কিছু বলার নেই। ছোটবেলায় ঘটনা, এই গানটা শুনে যখন মন খারাপ করতাম আমি মাকে জিজ্ঞেস করতাম, মা দিদির কি, দিদি কি মারা গেছিল? মা আমাকে বলতো না না, বিয়ে হয়ে বাইরে চলে গেছিল, আমাকে সত্যি কথা বলেনি। বলেনি। হ্যাঁ। সেই যাই হোক, আমরা এবার না আজকে আমি আজকের দিনটা আমার মানে সকাল থেকে যেটা শুনেছি খুব ভালো, আমি মানে যা পেতে চাচ্ছি যেন এসে যাচ্ছে। যে গানগুলো ভালো লাগা গানগুলো সেই আবার আসিবে ফিরে দিদির কাছে পেয়ে গেলাম, বাঁশবাগানের মাথার উপর দিদির কাছে পেয়ে গেলাম। আমারও খুব ভালো লাগছে, কেননা আসলে প্রতিদিন সকালটা একরকম যায়, আজকে সকালটা একটু অন্যরকম। আমি এখানে প্রতিদিন সকালে বসি, মানে কথা বলি, গান তো সেভাবে করি না। তো আমারও খুব ভালো লাগছে যে আজকে আপনাদের সাথে গান করছি। আর অবশ্যই ব্যাপারটা এমনই হচ্ছে যে যেই গান কবিতাগুলো গানের আকারে আমাদের কাছে ভীষণভাবে সমাদৃত, সেগুলি আজকে একটু করার চেষ্টা করছি, ওই আর কি। তো যাবো এবার দিদির কাছে, যাই এবার কি শুনবো? আল্লাহ রাখা। আল্লাহ রাখা। মানে আল্লাহ রাখা কবিতা আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা যারা শিল্প চর্চার সঙ্গে আছি আমরা অনেক ভালো আছি, কিন্তু মানে জাতিগত বিদ্বেষ বলুন, মানে সবকিছু দিক দিয়ে আমরা অনেকের সঙ্গে নির্দ্বিধায় মিশতে পারি, শেয়ার করতে পারি। কিন্তু আমাদের ভারতবর্ষ একটা কিন্তু একটা ঠিক মানে কি বলবো, একটা জ্বলন্ত এর উপর আছে, যে কোনো মুহূর্তেই একটা দাঙ্গা লাগলে লেগে যেতেই পারে। সেই রাজনৈতিক কারণে বলুন, মানে মানুষের ভেতরকার আগুন বলুন। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব ব্যাপী গোটা বিশ্ব জুড়ে একটা অস্থিরতার সময়, জানেন বারুদের স্তূপের উপর একটা বিশ্ব দাঁড়িয়েছে। এই তো উত্তর কোরিয়ার সাথে আমেরিকার এই লাগে লাগে তাদের মহড়া উত্তর কোরিয়ার বর্ডারই চলছে, প্রত্যেকেই ক্ষেপণাস্ত্র রেডি করে বসে আছে, যে কোনো সময় আবার তৃতীয় বিশ্বযুদ্ধ মানে গোটা পৃথিবী রেডি, এবং অক্ষ কিন্তু রেডি, পাশাপাশি হয়ে গেছে। উত্তর কোরিয়ার দিকে চীন আর এ চলে গেছে, আর এদিকে আমেরিকার সঙ্গে তো বাকিরা আছেই, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, এরা সব রেডি হয়ে গেছে। মানে ভীষণ অস্থিরতা, ভীষণ একটা অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একদম একদম। এই কবিতাটা আমি করছি, এটা আমাদের আমাদের সনাতন ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে সামনে রেখে। আমার ঘরের বাঁয়ে থাকেন রাখো হরি, ডান দিকে বসি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখো হরি মজুর ছিল কারখানাতে, আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে। হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজন নারী সময় কাটে। মাঝখানে যে আমি ভুলেই গেছি, ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না। রাখো হরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিরিট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধু চাচা খোদাই ডরাও, আমি বলি খোদা তো নয় খিদেই ডরাই। এর যে বড় শত্রু তো আর নেই এদেশে, এর বিরুদ্ধে আমার জেহাদ জানির লড়াই। রাখো হরি বলে দাদা বাকি রাখো, কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে। ইহকালে হরি নামের জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে। হেসেই বলি তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার মাথায়। তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এইভাবে দিন চলছিল বেশ, হঠাৎ সেদিন হিস 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 সাপের মতো গুজব ছড়ায়। পীর সাহেবের মাজারে এক মরা সুর, মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবা নলির মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে। রাখো হরি তেল পাক এক বাঁশের লাঠি, ভাটার মতো দুটছে দু চোখ রাগের তাতে। দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এইসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল কাফির হাটাও আভি, ম্লেচ্ছ চেঁচাই রাখো হরি আর ছবি না।
রক্তগঙ্গা বইল আমার চোখের আগে। যখন হয়ে জ্ঞান হারালাম পথের ধারে, ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই, পরস্পরের স্বর্গী এবং লাঠির মালিক। আর যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটো যে লাল। আর যা জানি আল্লাহ রাখা কাতরে ছিল জলের তলে। রাখি চাইছিল এক আছলা পানি। বহু বছর লাগলো আমার ঘা শুকোতে, দেহটা নয় মনের ঘাটেই আসল দাগা। ঘরে যে যাই সে ইচ্ছেটাও আর ছিল না, ফিরবো কোথায়, ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন চাইরো কি মন গেলাম ফিরে, আকাশটা নীল, অলস দুপুর, ওই যে পাড়া, উড়ছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই। ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া আমবাগানটা তেমনি আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের পুরি, টলটলে জল, তাল পুকুরের পাড় ডিঙি। কাদের দুটো দোষী ছিল ওরাই খড়ি। হঠাৎ যেন বাজির মতো চমকে দিই, এক নিমিষে উধাও হলি মনের ধোকা। সুতো টানছি আল্লাহ রাখার ছেলে করি, লাটাই গোটুই কানা রাখো হরির খোকা। আমার ঘরের বাঁয়ে ছিলেন রাখো হরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো এক গাছের দুটি শাখা। ভীষণ ভীষণ ভালো, কিছু বলার নেই আসলে। কবিতাগুলো যতবারই শুনি ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে আজকে যেটা শুনছি আবারও নতুন করে ভালো লাগছে কবিতাগুলো। আমার তো ভীষণ ভালো লাগছে যে দুজন এত বড় গুণী শিল্পীর সাথে বসে আজকের সকালটা শুরু হলো। এবং এবার কি দাদা কবিতাতে থাকবো না একটু অন্য কিছুতে যাব? একটা কবিতা আমি শুনিয়ে দিয়ে যাব, তারপরে একটা শ্রুতি নাটকে যাব। বাহ, মজার হাসি। বাচিক শিল্পেরই ধারা তো, বাচিক শিল্পের পুরো জায়গা, পুরো ধারাগুলোই আমরা পরিক্রমা করে নিই। বাবা ঠিক, মানে খুব ভালো, খুব ভালো। এবারে যে কবিতাটা আমি আবৃত্তি করব, কবিতাটা ইউটিউবে কেন হোয়াটসঅ্যাপে এতে ভাইরাল হয়েছে, মানে আমাদের ওখানে খুব চলছে। আমাদের পশ্চিমবঙ্গে মানে আমাদেরকে ওর আবৃত্তি জানে না, আমার রিলেটিভরা আমাকে ঘুরে পাঠাচ্ছে। আচ্ছা, এরকমই হয়। এবার আমরা কলকাতা স্টুডিওতে গেছি, ও যখন ওটা করছে বলছে এটা আপনি কোথা থেকে পেলেন? তখন বললাম যে ওটা ওরই লেখা। বলছে তো আমার কাছে অনেক দিন আছে, কোনো নাম নেই ধাম নেই, MP3 হয়ে ঘুরছে। বাহ, তো দারুণ ব্যাপার। কবিতাটা হচ্ছে, কবিতাটা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলা, আচ্ছা। তার ময়না এলাকার আঞ্চলিক ভাষা। তোমার নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু আগাইঠে। তোমার নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু আগাইঠে। আগে যেমন কিরিং কিরিং ফোন ছিল, এখন আবার গান বাজা মোবাইল ফোন বেড়াইছে। বাসে, ট্রেনে, ট্রামে, এমনকি পিকআপ গানে তো গুজুর গুজুর ফুসুর ফুসুর কথা কইঠে। যদি তুমি বলো ওই কচি এত কথা কি কই ঢুরে, দেখে লিবা ওরা ঠিক করে দিবে না টিউশনি কখন যাব আর ভজা মাস্টার কি পড়া দিচ্ছে সেই কথা কইটি। তোমার নে মানো নাই মানো, দেশটা কিন্তু আগাইঠে। পরীক্ষায় ফেল করলে ছেনাদের বড় কষ্ট, এইলে সরকার কয়ঠে ফেল টেল সব কিছু নাই, সবাই পাস। এই করে লক্ষণ মন্ডলের বেটা পঞ্চু ক্লাস 8 পাস করে পঞ্চায়েতের দরখাস্তে বাপের নাম লিখে লণ্ঠন মন্ডল। তোমার নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু আগাইঠে। এখন আবার কেবল টিভিতে ডেলি ডেলি কত সিনেমা, কত সিরিয়াল হয়েছে। আর কি সিনেমা দেখবি, 15 মিনিট সিনেমা হবে কি হবে নি, 20 মিনিটের কমার্শিয়াল ব্রেক। চা দোকানি কানাই মুখে বলে, জানো মোর এইসব সিনেমা টিনিমা সিরিয়াল টিরিয়াল মোটেও ভাল লাগেনি, সব ছেড়ে দিয়ে মুই বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপনের নায়িকা গুলাই ভালো। তোমার নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু আগাইঠে। সেদিন সন্ধ্যাবেলা গোষ্ঠ হাজার বেটা লিতাই চন্দ্র
দমে মাল খেয়ে চোখ লাল করে টলতে টলতে বাপকে সে বলে বাবা মোকে টাকা দাও, আমি ভোটে দাঁড়াবো। বাবা বলে আরে কচি তুই কৌ কি, আগে তুই নিজে সজা ডাং হয়ে দাঁড়া, তারপর ভোটে দাঁড়াইবি। বদমাসি না শিখলে লেতাগিরি হবে নি, ওই সব ছাই পাঁচ খেলে পেটের সব কথা বাড়ি যাবে। তুই মোকে কথা দে, এই বছর মাল খাওয়া ছেড়ে দিবি, পরের পঞ্চায়েতে দাঁড়াইতে তোকে টাকা দেবো। তোমার নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু আগায়। ঠিক দারুণ দারুণ, কিচ্ছু বলার নেই সত্যি। মানে এই কবিতা ভাইরাল হবে না তো কোনটা হবে? ভীষণই প্রাসঙ্গিক এবং ভাষাটার মধ্যে একটা ভীষণ মিষ্টতা আছে রয়েছে দাদা, খুবই ভালো লাগলো। এবারে যে কোনো জায়গারই আঞ্চলিক ভাষা একটা মিষ্টতা থাকে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না? মানে কি বলছি, আপনাদের এখানে যখন আপনারা নিজেরা কথা বলছেন, এর সঙ্গে আবার আমাদের আঞ্চলিক ভাষার কিছু কিছু একটা টান টান গুলো মিল আছে, কিন্তু কি বাইরে বলতে গেলে আমাদেরকে নাগরিক ভাষা বলতেই হয়। স্মিতাদির বাড়িতে এসেছি, স্মিতাদির বাড়িতে ওদের সঙ্গে যখন কথাবার্তা গুলো বলছি, একটা আলাদা রিদিম, আলাদা ছন্দে হয়। পুরুলিয়া একটা ছন্দ, বাঁকুড়াতে একটা ছন্দ, মেদিনীপুরের একটা ছন্দ, একই ভাষা। যেন পুরুলিয়া বলছে যাতে লাগবো, যাতে লাগবো মানে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। আবার বাঁকুড়া বলছে যাতে পারবক লাই, যেতে পারবক লাই। আচ্ছা, এ বলছে যেতে লারবো মানে যেতে পারবো না, এ বলছে যেতে পারবক নাই। আবার পূর্ব মেদিনীপুর বলছে যেতে পারবো নি, পারবনি কথাটা খুব পারবনি, ওটা মেদিনীপুরের নিটা খুব। আবার তারপরে মেদিনীপুরের আরেকটা অংশ ওই নিয়ের সময় ক যোগ হয়, যেতে পারবনি ক। আচ্ছা, আবার তারপরে আবার চলে গেলে যেতে পারবনি খন। আচ্ছা, সত্যি এই যে ব্যাপারগুলো না, ভাষা নিয়ে আমরা সেরকম ভাবে হয়তো ভাবি না, কিন্তু মানে অদ্ভুত একটা যোগাযোগ কিন্তু প্রত্যেকটা ভাষার মধ্যেই রয়ে গেছে। যেমন আমার যেটা মনে হয় যে আসামে যে ভাষাটা রয়েছে, কেন জানি না মনে হয় যেটা বাংলারই, মানে বাংলার খুব কাছাকাছি, এবং কথাটা যেমন ওরা হয়ের ব্যবহারটা খুব বেশি করে। আমাদের হয়তো শুনতে একটু কেমন লাগে, কিন্তু ওটাই তো ওদের লেখাটা পড়তে পারি। কিছুদিন আগেই করেছিলাম একটা আসামের ওখানে একটা আপনার চশমার বড় শোরুম আছে, ওদের একটা সিডি করতে দিয়েছিল আমাদেরকে, ওখান থেকে করে নিয়ে আসছি। আমরা অ্যাডটা করি আর কি, অ্যাডের কাজ আমরা করি। আচ্ছা, তো তখনই ওই ভাষাটার সঙ্গে খুব ভালোভাবে রিলেট করলাম আর কি, দেখলাম যে অনেকটাই কাছাকাছি, মানে কিছু ভেতরের কোনো পার্থক্য নেই, ওই শেষে একটা হ বা বয়ের একটু বেশি ব্যবহার, বেশি হ আর ব, যেটা আমাদের কাছে যেমন আমরা শুনেছোটাই তো আমাদের কাছে সঠিক লাগে, তো ওটা শুনেছো বলে ওরা, তো চট করে শুনতে হয়তো আমাদের কানে লাগে যে শুনেছোটা আমাদের শুনতে কেমন লাগছে, কিন্তু এটা তো ওদের কাছে সঠিক, ওই এইটুকুনি ডিফারেন্স। খুব ভালো লাগছে। এবং এবার যাব তোমার কাছে, এবার কি শুনবো? আসলে দেখতে দেখতে না আমাদের সময়টা একদম ঘড়িটা টিক 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 করে ঘুরছে। আমাদের শ্রুতি নাটক যাব, ওই ভাষা নিয়ে যাব। বাহ, এই ভাষা ঠিক আছে। ভাষা নিয়ে নাটকটার নাম হচ্ছে আমরি বাঙাল ভাষা। বাহ বাহ, ভীষণ ভালো। কর্তা হচ্ছে বাঙাল, স্ত্রী হচ্ছে ঘটি। মানে এটা গত বছর আমরা বাংলাদেশে পরিবেশন করেছিলাম, খুব রিস্ক নিয়েই। ভয় লাগছিল দর্শক কিরকম নেবে না নেবে, যদি ক্ষুণ্ণ হয়। দেখলাম না, ওনারা আমাদের সঙ্গে ছিলেন, খুব খুশি হয়েছেন। শুরু করছি আমরি বাঙাল ভাষা। স্ত্রীর ভূমিকায় অরিজিনাল স্ত্রী স্বাগত চট্টোপাধ্যায়। বুঝতেই পারছি। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমি যে জুটিদের সাথে বসেছি, আমি জুটি বলে দিলাম, আমি আর সারপ্রাইজটা রাখতে পারলাম না। সত্যি এমন জুটি পাওয়া কিন্তু ভার, কেননা মানে যাকে বলা যায় একে অপরের পরিপূরক। এত সুন্দরভাবে ওনারা ওনাদের শিল্পটাকে চর্চা করছেন, বা বিভিন্ন রাজ্য থেকে এমনকি দেশের বাইরে বিদেশেও যাচ্ছেন শুধুমাত্র এই একটি শিল্পকে ধরেই। তো আজ নিশ্চয়ই সামনেও বোধহয় দাদা কাল পরশু বাংলাদেশ যাচ্ছেন, তো আপনাদের যাত্রা শুভ হোক, এবং যে উদ্যোগে যাচ্ছেন সেই উদ্যোগের সফলতা কামনা করছি। ভীষণই ভালো লাগছে দুজন একসাথে এই শিল্পটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। সরাসরি নাটকে, নাটক আমরি বাঙাল ভাষা, স্ত্রীর ভূমিকায় স্বাগতা চট্টোপাধ্যায়, আমি সৌরেন চট্টোপাধ্যায়। আবহতে দাদা আছেন, দাদার নামটা সুভাষ দেবনাথ। সুভাষ দা। আর শ্রোতা যারা আছেন, এখন আপনারা তো সামনে অনেকেই আছেন, আর আমাদের কাছে ডিরেক্ট শ্রোতা আছেন দিদি, আর আমাদের টেকনিশিয়ান বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের নিবেদন আমরি বাঙাল ভাষা। নাটকের সময় শুভরাত্রি
ফুলসজ্জা রাত্রি। ফুলসজ্জা রাত্রি, আচ্ছা। বাবা, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড লাগছে তো। লাগবি। এই তুমি একটু রিল্যাক্স হয়ে বসো। হ্যাঁ, বসছি, আপনি বসুন। আপনি কেন, তুমি বলো। ওই হলো তুমি। গুড, তুমি বসো। হ্যাঁ, এইবার বলো। এই গরমে কি আবার বলবো? ও কথাটা তো আমার একদম ভালো লাগছে না। ও বাবার যেন তর হয়েছিল না। কেন ফাল্গুন মাসে বিয়ে দেওয়া যেত না? বেলা জ্যৈষ্ঠী মাসে বিয়ে। যা গরম, ভালো করে কাঁদতেও পারলুম না। আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন। আবার আপনি? তুমি বলো। এত তাড়াতাড়ি কাউকে ফট করে তুমি বলা যায় না, একটু টাইম লাগবে। সে কি কথা, ফুলসজ্জা রাতে স্বামীকে কেউ আবার আপনি বলে নাকি? হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদি তো দাদাকে আপনি করে বলে। 10 বছর বিয়ে হয়েছে, এখনো তুমি বলতে পারে না, লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, ওসব আমি বলতে পারি না। লাগবে কিছুটা সময়। বাহ ভাই, বড় আনন্দ পেলাম কথাটা শুনে। আচ্ছা, আপনি বিলিতে থাকেন কেন? কলকাতা ভালো লাগে না? না, কারণ কলকাতাতে আমার ভালো লাগার কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই বোন কেউ নেই, তাই টানও নেই। এবার থেকে টান হবে। বলুন কেন হঠাৎ টান আবার কি হলো? বাহ, শ্বশুর বাড়ি হলো না কলকাতায়? ও, তা এবার একটু অন্যরকম কথা বললে হতো না? মানে আজ তো আমাদের ফুলসজ্জা, তাই। বাপরে, যা গরম, অন্য কথার কি বলবো বলুন? একটু শোয়াও যাচ্ছে না, বসাও যাচ্ছে না। তার চেয়ে চলো না মাদুরটা নিয়ে ছাদে চলে যাই। এই কথা ছেড়ে বাবার যা এত বড় খাটটা ফেলে এখন মাদুর নিয়ে ছাদে যাবো শুতে। বলি হারি। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? মন খারাপ করছে তো? চোখ দিয়ে জলও পড়ছে দেখছি। এই জল সে জল নয়, তবে এ যে ঘাম। ঘাম? আচ্ছা, এত গরমে কেন বিয়ে করলেন বলুন তো? শীতকালে তো করতে পারতেন। শীতকালে ওর কেউ বিয়ে করে নাকি? আরে বাবা, বর আসবে জুঁয়ের গড়ে গলায় নি গরমকালে। শীতকালে কি গেঁদা ফুল ঝোলাবে নাকি গলায়? শখ কত, ফুল দেখি হবে বলুন? গরমের ঠেলায় সাজগোজ সব মাটি। মাটি কোথায়? এত রাত্রি হয়ে গেল, এখনো তো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লারে গিয়ে সেজেছি তাই। তা না হলে কখন গরমে সব গলে যেত। যা ঘামছি। ওহ, রাত্রি 2টো, এবার কে ফোন করে বাপু? দাঁড়া ধরছি। হ্যালো, কে? আরে ভমলা, তুই যা, কথা কম না তোর লাগে। আসলি না কেন? কত আশা করছিলাম। হ্যাঁ, আরে না না, কথা হয় নাই, খালি কয় গরম গরম। আরে হ্যাঁ, এই কালকার কথা মনে আছে তো? কদিন ধরে দেখি নাই রে ভমলা, এই কাল আসিস কিন্তু। আরে না না, কথা কমু কি? আরে ফুলসজ্জা রাতে খালি কয় গরম গরম। না না, দেখতে বেশ ভালোই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা, রাখি। কি ব্যাপার, তুমি মন বড় বড় চোখ করে তাকিয়েছো কেন? কি হয়েছে কি? আপনি বাঙাল? হ্যাঁ, কি হয়েছে তাতে? তাতে কি হয়েছে মানে? বাঙালির সঙ্গে এবার বিয়ে হবে কি? মানে আমাদের গোষ্ঠীর ধারে কাছে কোনো বাঙাল নেই জানেন? ছি 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 ছি, বাবা এমন বেইমানি করলো জানেন? আমাদের সঙ্গে আপনাদের মোটেই মেলে না। কে বলেছে মেলে না? মেলালেই মেলে। আপনি কি ওরকম করেই কথা বলেন সব সময়? না না, সব সময় বলি না, খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলেও বলে ফেলি। থাক তাহলে, আনন্দ করবেন না? মানে তুমি সবসময় রেগে থাকবো নাকি? এই তোমার ব্যাপারটা কি বলতো? আজ ফুলসজ্জা, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না তখন তো এই খালি। দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাখের কদম, এপাশ ওপাশ দুপাশেই কাটবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার কিন্তু রাগ বাড়তাছে। এবার কিন্তু তুমি থামাইতে পারবা না, কইয়া দিলাম। কি সর্বনাশ, আবার শুরু করলেন যে। হে ভগবান, তোমার মনে এই ছিল, শেষকালে আমার বাঙাল বর হলো। কি হলো কি? তুমি বিড়বিড়ি করছো কেন বলো তো? তুমি কি সবসময় মন্তর টন্তর পড়ো নাকি? শোয়া, ওসব ভুলে যান ভাই। এত গরমে কোনোদিনই আমি ঘুমোতে পারি না। ভাই? তুমি আমাকে ভাই বললে নাকি?
বলেছি বুঝি তা হবে, যা গরম, তাতে বাবাকেও কতবার ভাই বলে ফেলেছি। তা আপনাকে বলবো তাতে আর আশ্চর্য কি? তোমার এত কিসের গরমে? ফুলসজ্জার দিনে তুমি স্বামীকে ভাই বলছো। আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জন্মবার কলকাতায় থেকে তোমার এত গরম যে তুমি স্বামীকে ভাই বলছো। এ আবার কি? ফুলসজ্জার দিনে কেউ এমন করে কথা বলে নাকি? ফুলসজ্জা, ফুলসজ্জা না ভুল সজ্জা। এত বড় মেয়ে ফুলসজ্জার মানেই বোঝে না, তো আমাদের খালি গরম গরম করে কাটিয়ে দিচ্ছে। তো গরমকে ঠান্ডা বলতে হবে? ও, আপনি তো আবার রেগে যাচ্ছেন না? তাহলে তো আবার সেই আবার কি? সেই আবার কি জানো? সমস্ত বড় বড় লোকেরাই হচ্ছে সেই, মানে বাঙাল। কখনো না। হ্যাঁ, বাঙাল। উত্তম কুমার কি ঘটি ঘটি, সৌমিত্র চ্যাটার্জি, হিমন্ত মুখার্জি, সব সব ঘটি আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, কি সব সব সেই বাঙাল আমাদের মতো। ও মা, তাই? অপর্ণা সেনও? কি হলো, মুখটা চুপসে গেল যে? তাও তো আসল নামটা এখনো বলিনি। আসল নাম? সেটা আবার কি? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সর্বনাশ! কি হইল? রাখালা তো তুমি সত্যই ভাবো না কেন? তুমি জিদ বাতা হইব না, তোমার হাত দিয়ে হইব, এই আমি তোমার কইরা দিলাম। আপনার আবার আনন্দ হচ্ছে নাকি? তাহলেই তো মুশকিল। আরে তোমাকে নিয়ে তো মহা মুশকিল হলো, সে যে খালি বাঙাল বাঙাল করে চলেছো। খুব ফুলসজ্জা হয়েছে আমার, তুমি থাকো এখানে, আমি ছাদে চললুম। হ্যাঁ, সেই ভালো। আসলে কি জানেন, গরমে তো আমি আবার অজ্ঞান হয়ে যাই, মানে সেই জন্যই তো আমার দুর্গাপুরের যে সম্বন্ধটা হয়েছিল, ভদ্রলোককে কি সুন্দর দেখতে জানেন তো, যেন বসানো আমির খান। কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলেন না। কার মতো দেখতে? আমির খানের মতো। সেটি আবার কি? ও মা, আমির খানকে চেনেন না? ওই তো কিয়ামত সে কিয়ামত তক, বেঙ্গল। বুঝেছি বুঝেছি, বম্বের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিল, জানেন, ভীষণ। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে ছাদেই জানে? এখানে যা গরম। এই এত গরম গরম কইল না তো, একবার কয় গরম, একবার কয় বাঙাল, বলি ভাবছটা কি তুমি? এটা ফুলসজ্জার খাট না শ্মশান খাট? ও কি সব অলক্ষণে কথায় আজকের দিনে? কিছু করেছে ফুলসজ্জা। আমি চললুম ছাদে। বাবা, কি রাগ! আসলে কেউ নেই তো সংসারে, একেবারে একা, তাই এত রাগ। তারপর গরম তো, সেই জন্যই এই অবস্থা। যাও ভাই, ছাদে যাও। বাবা, রাত 3টে। যাই, এবার এই ভারী বেনারসিটা ছেড়ে একটা হালকা শাড়ি পরি। কিন্তু এক্ষুনি তো আবার ভোর হয়ে যাবে, ছাদ থেকে ডেকে আনবো। ফুলসজ্জার দিনে বর ছাদে ঘুমোচ্ছে, লোকে কি বলবে? যাই, ডেকেই আনি। শুনছেন? এই যে, শুনছেন? কি হয়েছে নাকি? কিচ্ছু হয়নি, ভোর হয়ে আসছে তো, ঘর দিয়ে শোবেন, চলুন উঠুন। হ্যাঁ।